আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো চলে যাই মূল পর্বে। ঠিক আছে? আজকে আমরা বাজারের সবচেয়ে বেশি হতাশাব্যঞ্জক একটি বিষয় দেখলাম। আজকে বাজারে টোটাল লেনদেন হয়েছে মাত্র 275 crore। ৩০০ কোটি টাকার নিচে আজকে বাজার চলে এসেছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং বাজার বেশ লম্বা সময় পজিটিভ থাকার চেষ্টা করেছে, বাট শেষের দিকে এসে নেগেটিভ হয়েছে বাজার। বেশি নয়, 1.47 মাত্র নেগেটিভ হয়েছে। বাট সবচেয়ে বেশি দুঃখজনক বিষয় হলো বাজারের লেনদেন একেবারে তলানিতে চলে গেছে, যেটা খুবই হতাশার বিষয়। কারণ বিনিয়োগকারীরাই বাজারে আর কোনো আস্থা খুঁজে পাচ্ছে না। তারা হতাশা সাগরে হাবুডুবু খাচ্ছেন। মাননীয় অর্থ উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় চেয়ারম্যান, মাননীয় মুখপাত্র, মাননীয় কমিশনারগণ, আপনাদের সকলের সুদৃষ্টি কামনা করছি। এই বাজারে একটি যে অনাস্থার পরিবেশ তৈরি হচ্ছে, সেইখান থেকে আমাদেরকে মুক্ত করুন, একটি আস্থার পরিবেশ তৈরি করুন। এই আহ্বান রেখে আমি শুরু করছি। আজকে আলোচনায় থাকবে পাওয়ার গ্রিড। আপনার শিরোনামে দেখতে পাচ্ছেন, পাওয়ার গ্রিড নিয়ে আলোচনা করব। আইএফআইসি, এবং শুধু আলোচনা নয়, পাওয়ার গ্রিডের প্রাইস আজকে কোথায় থেকে কোথায় চলে এসেছে, এর পিছনে শানে নজরুল কী, যতটুকু আমার অ্যানালাইসিস পেয়েছে ততটুকু আলোচনা করব। আইএফআইসি ব্যাংকের শানে নজরুল কী, কেন আজকে একেবারে তলানিতে চলে আসছে, এটা একটা ওয়ার্ল্ড রেপুটেড ব্যাংক, সেই ব্যাংক কেন এই অবস্থা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং এর ভবিষ্যৎ কী সেটা নিয়ে আলোচনা করব। মাইডাস ফাইন্যান্স, এটা নিয়ে আলোচনা করব। ফুয়াং সিরামিক, এটা নিয়ে আলোচনা করব, এবং আরেকটি কোম্পানি আছে সেটা হচ্ছে গোল্ডেন সন, এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে ম্যাক্সিমাম কোম্পানি আজকে তালিকা এসেছে আপনাদের বিশেষ অনুরোধে কিংবা কমেন্টসের মাধ্যমে পেয়েছি। যারা এই সমস্ত কোম্পানি ব্যাপারে আমাকে বক্তব্য দেওয়ার জন্য বা কথা বলার জন্য আমাকে জানিয়েছেন, আমি যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি বরাবরের মতোই আপনাদেরকে আমি দেখাতে চাই যে আমি পুরোটা ওই 5টি কোম্পানির যে যতটুকু আমার নোট রাখতে হয় ততটুকু নোট নিয়ে আমি যতটুকু পেরেছি আপনার সামনে চলে এসেছি। সো আজকে বাজারের চিত্র আপনারা দেখেছেন যে 275 crore টাকা মাত্র লেনদেন হয়েছে, এবং সামগ্রিকভাবে একদম ভয়ঙ্কর একটা তলানিতে চলে এসেছে বাজার। এবং আজকে বিনিয়োগকারীরা আজকে বিএসইসি আগারগাঁওতে যাওয়ার একটা পরিকল্পনা ছিল। আসলে তারা হঠাৎ করেই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে বলে আমি বিশ্বাস করি, কারণ আসলে সকলেই কর্মজীবী মানুষ। এভাবে হঠাৎ করে সিদ্ধান্ত নিলে কিন্তু কেউ আপনার মানে ফ্রন্টে যেতে পারবেন না। আপনাদেরকে একটা সুপরিকল্পিতভাবে পরিকল্পনা করে সামনে দিকে এগিয়ে যেতে হবে, এবং একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, এবং 10 থেকে 20 জন মিনিমাম একটি কমিটি গঠন করতে হবে, একটা নেতৃত্ব দেওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। যে কমিটি ঝড় বৃষ্টি আধার রাতে যতই কষ্ট আসুক ঝড় আসুক তারা দাঁড়িয়ে থাকবে। তখন আপনার সাধারণ বিনিয়োগকারীরা তাদের পাশে এসে দাঁড়ানোর সুযোগ পাবে। এখন অনেক দূর থেকে একটা মানুষ আপনাদের ডাকে চলে গেল, কিন্তু আপনারা নিজেরাই নেই, তখন কিন্তু এই অনাস্থা পরিবেশ তৈরি হবে। এটা সফল হওয়ার চেয়ে ব্যর্থতা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি মনে করি। কারণ আগে আমাদের নিজেদের মধ্যে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। একটা 10 সদস্য হোক বা 20 সদস্য বিশিষ্ট হোক বা 50 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করতে হবে। আগে 2-1 বার বাইরে মিটিং করতে হবে, সিটিং করতে হবে, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনাদের কর্ম পরিকল্পনা ঠিক করতে হবে। এরপর আপনাদেরকে সামনে দিকে নেতৃত্ব দিয়ে এগিয়ে যেতে হবে। সো চলে আসি মূল আলোচনায়। আমি দুঃখিত, আসলে কথা অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো। আচ্ছা, পাওয়ার গ্রিড এটা এই ক্যাটাগরি একটা শেয়ার। কোম্পানিটি এনলিস্টেড হয়েছিল 2006 সালে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। 52 উইক্সের রিপোর্টে আপনার দেখতে পেলাম যে সর্বনিম্ন ছিল 35 এবং সর্বোচ্চ ছিল 54.70। আজকে ক্লোজিং প্রাইস হয়েছে 39.40। এখন 1 টাকা 30 পয়সা নেগেটিভ হয়েছে। আরেকটু আপনার তথ্য দেই, খুব আশ্বস্ত হবেন। আপনারা যারা বিনিয়োগকারী আছেন, পাওয়ার গ্রিডে আছেন, আপনারা হতাশ হবেন না। আমি আপনাকে তথ্য দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার সঙ্গে একটু সংযুক্ত থাকবেন। ভিডিওটা শেষ করবেন। আমি অনেকেই দেখছি ভিডিওটা শেষ না করে হঠাৎ কথা বের হয়ে যান। তাহলে কি হয়, আপনি পুরো সিনারিওটা কিন্তু বুঝতে পারবেন না, এবং হয়তো জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন না। কারণ সব কথা তো আর একবারে বলা যায় না, পয়েন্ট টু পয়েন্ট কথা বলতে হয়। সো এখানে এই কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানির আমি ডিরেক্টরশিপ আছে 58.5%, প্রায় 53.46 কোটি। গভর্নমেন্ট আছে 22%, দ্যাট প্রায় 20.1 crore। ইনস্টিটিউট আছে 14.52%, দ্যাট মিনস 13.27 crore। পাবলিক আছেন 4.97 অনলি, যেখানে 4.5 crore শেয়ার পাবলিকের হাতে আছে। সো এখানে খুব কম পরিমাণে একটা শেয়ার ছিল। এই জন্য যে সমস্ত কোম্পানির শেয়ার পাবলিকের হাতে কম থাকে সেই সমস্ত কোম্পানি নিয়েই বড় বড় ইনভেস্টররা একটা গেম খেলার সুযোগ পায়।
বা তারা বড় পরিমাণে ইনভেস্ট করে তার মার্কেটে একটা ক্রাইসিস তৈরি করে, হল্টেড করে দেয়। নো রিজন, দে নো নিড টু রিজন, ইভেন দ্য কোম্পানি সামটাইমস মাইট ডাজন্ট নো যে কোম্পানি আগামীকাল হল্টেড হবে, তারা জানে না। বড় বড় 8-10 জন যারা ইনভেস্টর আছেন বা আপনাদের ভাষায় গেমলার আছেন, তারা সিদ্ধান্ত নিয়ে যদি নেয় যে আমরা কালকে বাজারকে এটা ক্রাইসিস করবো, নেক্সট 5 ডে ক্রাইসিস করবো, এটা বাজার কিন্তু পিক করতে পারে। তারা আজকে অনেক কোম্পানি কিন্তু আমরা এরকম দেখেছি, উইদাউট এনি রিজন তারা কিন্তু আজকে হল্টেড হয়েছে। হল্টেড হয়েছে, কিন্তু এর সানের নজুল কি? কোনো সানের নজুল নেই, কোনো ব্যাখ্যাও নেই, কোনো গেমলারও নেই। গেমলার বলতে ওই ইনভেস্টর গেমলার আছে এখানে, ঠিক আছে? কিন্তু আমরা যারা সাধারণ বিনিয়োগ করে আছি, যারা ট্রেডার আছি, আমরা কিন্তু মৌমাছির মতো সেদিকে ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, এই জন্য আমরা বিপদগামী হই। আমি একটু তথ্যটা তুলে ধরি, এরপর আপনার কথা বলবো। এখানে পাওয়ার গ্রিড 2023 সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 10%, 2022 সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 10%, 2021 সালে এগেন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 20% 2021 সালে, ঠিক আছে? 2020 সালে ক্যাশ ডিভিডেন্ড 20% এগেন, 2019 সালে 20% ক্যাশ ডিভিডেন্ড এগেন, 2018 ক্যাশ ডিভিডেন্ড 17%, 2017 সালে ক্যাশ ডিভিডেন্ড 15%, 2016 সালে ক্যাশ ডিভিডেন্ড 12%, 2015 সালে ক্যাশ ডিভিডেন্ড 15%। এইভাবে তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছে। আজকে তারা এই ক্যাটাগরি একটা শেয়ার, এখন এই ক্যাটাগরি একটা শেয়ার দাম বাড়ে না, নেগেটিভ হয়, কিন্তু জেড ক্যাটাগরি যারা নাকসিটকানো কথা বলেন বা কোনো ভিত্তি নেই, উদ্দেশ্য নেই, কিছু কোম্পানির দাম হল্টেড হয়ে আমরা সেদিকেই হুমড়ি খেয়ে পড়ছি। আমি একটা কথা বলি, আপনি সাগরে যদি বড় মাছ সংগ্রহ করতে যান, তাহলে অবশ্যই আপনাকে সেই রকম আপনার লঞ্চ লাগবে, জাল লাগবে, দক্ষ মাঝি লাগবে, সব কিছু কন্ট্রোল করার মতো ক্যাপাসিটি আপনার লাগবে। এখন আপনি যদি পুকুরে জাল দিয়ে পুকুরে মাছ ধরার জন্য যে জাল ব্যবহার করেন, সেই জাল নিয়ে যদি আপনি সাগরে চলে যান, তাহলে কিন্তু আপনার বিপদ হয়। এই মাছের টানে, জালের টানে আপনাকেও সেই বিপদে চলে যেতে হতে পারে। সুতরাং এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যে আপনার ক্যাপাসিটি লেভেল কতটুকু। গতকাল একটা মেসেজ পেয়েছি, একজন বলছে যে আমি ব্যাট বিসিতে ইনভেস্ট করে আমি নিঃস্ব হয়ে গেছি। আমি অনুরোধ করব, আপনারা নিঃস্ব হয়ে যাবেন এমন পরিমাণ ক্যাপিটাল এক জায়গায় ইনভেস্ট করবেন না। গরিবদের একটা প্রবাদ আছে যে এক ঝুড়িতে সব ডিম রাখা যাবে না ভাই। এক ঝুড়িতে সব ডিম কেন রাখবেন? আপনার একটা ঝুড়ি যদি পড়ে যায়, সবটা ডিম তো ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না। বিশেষ করে যারা নতুন বিনিয়োগকারী আছেন, এক ঝুড়িতে সব ডিম রাখবেন না। এবং একটি কোম্পানি যখন দেখবেন ঊর্ধ্বগামী হচ্ছে, 2-3 দিন হল্টেড হচ্ছে, আপনি খবর পেয়েছেন, লাভ দিয়ে ওখানে ইনভেস্ট করবেন না, কারণ আপনি নিজেও জানেন না ভিতরে কি গেম হচ্ছে। যে সমস্ত কোম্পানি ফান্ডামেন্টাল ভালো, একটা স্ট্র্যাটেজি আছে, রিয়েলিস্টিক আছে, তাদের সব কিছু ভালো আছে, বাট আমাদের কিছু লোকের প্রভাবিত কারণে দাম হয়তো ওভার প্রাইস হয়ে গেছে বা হাই প্রাইস হয়ে গেছে, বর্তমানে সেগুলো তলানিতে পড়ে আছে। সে সমস্ত কোম্পানির দিকে আপনি একটু স্টাডি করুন। আমি আগেই বলেছি যে আপনি একটা যদি গ্রোসারি শপ করেন বা একটা ডিপার্টমেন্টাল শপ করেন বা একটা জব করেন, 10 ঘন্টা 12 ঘন্টা আপনার সময় দিতে হয়। আপনি ইনভেস্ট করতে আসছেন, ইনভেস্ট মার্কেট হিসাবে ইউ আর এ রয়্যাল সিটিজেন অফ দিস কান্ট্রি। আপনি বন্ধুর কথা শুনে বা ব্রোকার হাউসের কথা শুনে ইনভেস্ট করবেন আর সেখান থেকে ফলবান হবেন, লাভবান হবেন, আমি মনে করি এটা একদম বোকার স্বর্গে বাস করা। সুতরাং নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে এবং পাশাপাশি সময় দিতে হবে। সো পাওয়ার গ্রিড একটি ওয়ান অফ দ্য প্রমিনেন্ট কোম্পানি, ইউ ক্যান ব্লাইন্ডলি গো হ্যাড ইন দিস কোম্পানি, বাট ওই যে গ্র্যাজুয়ালি দাম আজকে পড়ে গেছে, আর আজকে বিক্রি করছে কারা আমি জানি না। তারা কি প্রফিট টেক করে বের হয়েছে আজকে? এটাও আমার জানা নেই। যদি প্রফিট টেক করে বের হয় আলহামদুলিল্লাহ, আর যদি অন্য একটা জায়গায় ইনভেস্ট করার জন্য লস দিয়ে বের হয়ে যায়, আই এম সো সরি ফর দেম। সো সিদ্ধান্ত নিতে হবে, হোয়ার ইউল গো অ্যান্ড হোয়ার ইউল স্টে। আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, কীভাবে ইনভেস্ট করবেন, কখন করবেন, কতটুকু করবেন, কিভাবে করবেন, এটা আপনাকেই অ্যাজাম্পশন করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, স্টাডি করতে হবে। আমি শুধুমাত্র একজন, হয়তো আমার সিদ্ধান্ত, আমার পরামর্শ, আমার অ্যানালাইসিস ভিত্তিতে যতটুকু আমি পাই ততটুকু আপনার সাথে শেয়ার করি। শুধু পাওয়ার গ্রিড নিয়ে নতুন যারা বিনিয়োগকারী আছেন, যারা ইনভেস্ট করতে চান, আপনারা হতাশা নয়, খুব গ্র্যাজুয়ালি আপনারা এখানে মুভ করতে পারেন। এটার একটা ফিউচার আছে ভালো, এই কোম্পানির সব কিছুই পজিটিভ দিকে ট্রেড করার মতো অবস্থা আছে, বাট একবারে ঝাঁপিয়ে পড়বেন না। কালকে বাজার নেগেটিভ হয়ে যেতে পারে, কারণ কাল আপনার ক্রিসমাস, এরপর মান্থ ক্লোজিং, অনেকেই আপনার বিভিন্ন রকম
লেনদেনের একটা ব্যাপার থাকে, সেখানে তারা হয়তো কিছু সেল করে দিয়ে বের হয়ে এসে সেটা পেমেন্ট করবে। সুতরাং বাজার 5-7 দিন একটু ব্যতিক্রম চরিত্র ধারণ করতেই পারে, এটা নিয়ে আমাদের মন্তব্য করার কিছু নেই। সুতরাং পাওয়ার গ্রিড নিয়ে আজকের মতো এখানেই আমি চলে যাচ্ছি আইএফআইসি ব্যাংক। আইএফআইসি ব্যাংকের খুব মজার একটা বিষয় হচ্ছে, এটা বি ক্যাটাগরি একটি কোম্পানি। এটা এনলিস্টেড হয়েছে 1986, অনেক পুরাতন একটা কোম্পানি আমাদের বিনিয়োগ বাজার হিসাবে, এটা অনেক পুরাতন কোম্পানি। 1986 52 উইক্সে দেখুন 6.9, একটা ব্যাংক। আপনি আইএফআইসি ব্যাংক, আপনি টিভি খুললে আইএফআইসি ব্যাংক, রাস্তায় মোড়ে আইএফআইসি ব্যাংক, ঢাকা শহরে কতগুলো ব্যাংক মানে শাখা আছে আইএফআইসি ব্যাংক, এই যে ফরেন ইনভেস্ট আছে, সব কিছু দিক দিয়ে কিন্তু তারা এগিয়ে রয়েছে। কিন্তু আজকে দেখুন এখানে ডিরেক্টরশিপ যেটা নেই এবং সমস্ত রাষ্ট্র নিয়েছে, এখানে গভর্নমেন্ট আছে 32.75%। 2023 সাল পর্যন্ত ডিরেক্টরশিপ ছিল। এখন অদ্ভুত পরিস্থিতির কারণে হয়তো গভর্নমেন্ট এখানে নিয়েছে তাদের ডিরেক্টরশিপের যে শেয়ারগুলো, তাদের বিক্রি নিষেধাজ্ঞা আছে, বা আমি এ ব্যাপারে সঠিক তথ্য জানি না। গভর্নমেন্টের আছে 32.75%, দ্যাট মিনস 62.95 crore এখানে গভর্নমেন্ট হোল্ড করছে এই আইএফআইসি ব্যাংক। ইনস্টিটিউট আছে 21.04%, দ্যাট মিনস 40.44 ক্রোর শেয়ার, মানে 40,44,00,000 শেয়ার আছে আপনার ইনস্টিটিউটের কাছে। পাবলিকের কাছে আছে দেখুন, এটা অনেক বড় সাইজের একটি কোম্পানি, অনেক শেয়ার এই কোম্পানিগুলোর। আছে 45.58%, দ্যাট মিন 87.61 ক্রোর শেয়ার পাবলিক কাছে আছে, অনেক বড়, অনেক বাল্ক। কিছুদিন আগে আপনার এই 5ই আগস্টের পরও আমরা দেখেছি যে এই শেয়ার হু করে দাম বাড়ছে। আমি যে বুঝি না, আমার কারণ আমার অ্যানালাইসিসে কিচ্ছু আসে না, আমি একদম হতভম্ব হয়ে যায় মাঝে মাঝে মার্কেটে ঢোকার পর, বিরক্ত হয়ে আবার বের হয়ে যায় যে আমাদের যারা ইনভেস্টর আছেন, যারা বিনিয়োগকারী আছেন, কি বুঝে কি কারণে যে এইভাবে একটা অন্ধকারের দিকে চলে যায় মাঝে মাঝে, আমি এটাও বুঝি না। ভাই আপনি ইনভেস্ট করতে চান, আপনি একটু দেখুন, স্টাডি করেন, বোঝেন। কিছুদিন আগে তো প্রাইস কত দূর চলে গেছিলো, 10 টাকা 11 টাকা পার হয়ে গেছিলো, আজকে আবার প্রাইস কোথায় চলে আসছে। সো আমি আজকে 60 টাকায় ক্লোজিং প্রাইস 60 টাকায় 10 পয়সা নেগেটিভ হয়ে, এটা দুঃখজনক। আপনারা এই বিনিয়োগ করার সময় আপনারা যদি এভাবে একেবারে আকাশের দিক তাকিয়ে বিনিয়োগ করেন, তাহলে তো আপনারা এই ভুল থেকে বিনিয়োগকারীদেরকে আপনি শুধরাবেন কীভাবে, বা বিএসইসি চেয়ারম্যান কী করবেন, অর্থ উপদেষ্টা কী করবেন, আর বাংলাদেশের গভর্নর কী করবেন, আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা কী করবেন। যদি আপনার লক্ষ্য যদি আপনি না জানেন, আপনার সিদ্ধান্ত যদি আপনি না জানেন, আপনি যদি কনস্ট্যান্টভাবে কোথাও দাঁড়িয়ে থাকতে না পারেন, বা আপনি যদি ভুল দিকে এগিয়ে চলেন, তাহলে তো এর দায়ভার আপনার দিকে আসবে। সো দেখুন এই যে আইএফআইসি ব্যাংকটার আমি ক্যাশ ডিভিডেন্ড দেখি, 2022 সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 2.50%, অত্যন্ত মর্মাহত দুঃখজনক বিষয়। 2023 সালে দিয়েছে 5% বোনাস ইস্যু করছে। এই ব্যাংকটার মানে দীর্ঘদিন ধরে বাজারে আছে, সুতরাং একদম ঝানু। হ্যাঁ, এটা অনেকেই ওই সাদা বাবা কালো বাবার একটা ছত্রছায়া ব্যাংক, এটা অনেকে বলে থাকে। আমি সরাসরি সেদিকে পলিটিক্যালি এঙ্গেজ করতে চাই না। আমি বলতে চাই এই ব্যাংকটা শুরু থেকেই জনগণের সাথে খুব মানে ফিটিং করে চলে আসছে, ঠিক আছে। তার সচিত্র দলিল যদি আপনারা দেখতে পান, আমি অনেকগুলো তথ্য আছে এখানে। 2022 সালে দিয়েছে 2.50 ক্যাশ ডিভিডেন্ড, কিন্তু 2023 সালে দিয়েছে বোনাস ইস্যু করছে অনলি 5%। এর মধ্যে আর কোনো খবর নেই। আপনার ক্যাশ ডিভিডেন্ড লাস্ট দিয়েছিল 2011 সালে, এর আগে পর্যন্ত দেয় না, সবগুলো বোনাস ইস্যু করছে। 2022 সালে দিয়েছে 2.50 বোনাস ইস্যু করছে, 2021 সালে দিয়েছে 5% বোনাস ইস্যু করছে, 2020 সালে এগেন 5% বোনাস ইস্যু করছে, 2019 সালে আবার দিয়েছে 10% বোনাস ইস্যু, 2018 সালে 10% বোনাস ইস্যু, 2017 সালে আপনার 12% বোনাস ইস্যু, 2016 সালে আপনার বোনাস ইস্যু করছে। এই যে তাদের একটা গেমিং প্ল্যান, লং ওয়ে গেমিং প্ল্যান। আবার একটু দেখুন 2001 সালে এই কোম্পানি 2001 সালে আপনার ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 25%। সুতরাং যারা এই ব্যাংক নিয়ে যে অন্য একটা দলের বা অন্য একটা ব্যক্তির নিয়ে বিভিন্ন কথা বলেন যে এই ব্যাংক এই ব্যক্তির মদতপৃষ্ট, আসলে যারা ব্যবসা করে, যারা বিজনেসম্যান করে, তাদের কোনো জাত নেই, তাদের দল নেই, তারা নিজেদের স্বার্থে এই গেমিং প্ল্যানগুলো করে। সুতরাং এই সমস্ত জায়গায় ইনভেস্ট করার সময় আপনি অবশ্যই খুব ঠান্ডা মাথায় চিন্তা করে ইনভেস্ট করবেন। বাট আপনার টাকাকে আপনি যদি একবারে ফ্লুইডলি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি এক জায়গায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট আপনি যদি একজন নতুন ইনভেস্টর হিসাবে যদি আপনি গ্র্যাজুয়ালি 1:5 এই ক্যাটাগরিতে আপনি ইনভেস্ট করেন, আমি আপনাকে গ্যারান্টিতে বলছি যে এগুলো ভয়ের কোনো কারণ নেই। ইভেন আইএফআইসি ব্যাংকেও আপনার ইনভেস্টের ভয়ের কোনো কারণ নেই, পাওয়ার গ্রিডে ভয়ের কোনো কারণ নেই। বাট আপনাকে যেমন আইএফআইসি ব্যাংক এখন 60 টাকা আছে, আপনি যদি এখানে ইনভেস্ট করেন, আমি অবশ্যই তাদেরকে বলছি যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, যারা নতুন বিনিয়োগকারী, যারা বাজারে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন বা ইনভেস্ট করতে চাচ্ছেন, খুব অল্প পরিমাণে আপনার ওন টেস্টিং করে দেখেন, খুব অল্প পরিমাণে, ঠিক আছে। আপনি 2,000-5,000 কিনে আপনি একটু দেখেন যে এটা কতটুকু মুভমেন্ট হয়, এরপরে আবার দাম কমে গেল, আবার
আপনি 2000 কিনে নেবেন বা 1000 কিনে নেবেন। সো এইভাবে একটু এগিয়ে দেখেন, আপনি ভালো কিছু করতে পারেন। কিন্তু একবারে যদি আপনি 20,000 50,000 কিনে ফেললেন, বাজার যদি আবার পড়ে যায়, আপনি কিন্তু আর কিছু করার সুযোগ থাকে না। এই জায়গা থেকে আপনাদেরকে বের হতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার সিদ্ধান্তটা কীভাবে কাজে লাগাবো, আমার ক্যাপিটাল কীভাবে কাজে লাগাবো। সুতরাং আইপিএসসি ব্যাংক থেকে আমরা চলে যাচ্ছি। আমি আরও একটি কিছু দাম বৃদ্ধির তালিকায় আমাদের যে আলোচনা হয়েছিল, এটা একটা ভালো একটা বিষয় যে যে সমস্ত কোম্পানি আমরা আলোচনা করছি, প্রায় 8-10টা কোম্পানি নিয়ে আমরা আলোচনা করেছি ইতিমধ্যে। যেহেতু আপনি জানেন আমি নতুনভাবে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি, এই 8-10টা কোম্পানির মধ্যে 5টার আজকে খুব ভালো দেখেছি। এমারেল্ড অয়েল ভালো দেখেছি, ফরচুন ভালো দেখেছি, লভেলো ভালো দেখেছি, অমেক্স ভালো দেখেছি, রূপালী ব্যাংক ভালো দেখেছি। কিন্তু আমি এই কটার মধ্যে আমি বলবো যে শুধু দাম বেড়ে গেলেই যে ঝাঁপিয়ে পড়বেন, এটা ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন। আপনি কোন কোম্পানির দিকে ঝাঁপিয়ে পড়ছেন, কোন কোম্পানির ক্যাপাসিটি কতটুকু, লেভেল কতটুকু, এটা কিন্তু আপনাকেই ফাইন্ড আউট করতে হবে। আমি কিন্তু সরাসরি বলতে পারি না আপনি এখানে ইনভেস্ট করবেন না, আপনি অলরেডি প্রাইস হাই হয়ে গেছে, এটার মার্জিন লেভেল অনেক আপ হয়ে গেছে, ওভার ভ্যালুড হয়ে গেছে, আপনি এখানে ইনভেস্ট করলে আটকে যেতে পারেন, আগামীকাল এটা পড়ে যেতে পারে, এই কথাগুলো আমি বলতে পারি না। বাট আপনাকে কিন্তু সাইকোলজিক্যাল ইনভেস্টিভ হিসাব অ্যানালাইসিস করে বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে আলোচনা করে আপনি জিজ্ঞেস করুন যে এটা দাম তো বাড়তেছে, এটা অলরেডি হল্টেড হচ্ছে, আমি কি এখানে ইনভেস্ট করতে পারি কিনা। দেখবেন তিনি যদি আমার শুভাকাঙ্ক্ষী হন বা তিনি যদি আমার ভালো চান, আমি অবশ্যই তারা বলবো যে না, এখানে এই মুহূর্তে যাওয়ার সুযোগ নেই, অলরেডি প্রাইস হাই হয়ে গেছে। দাম বেড়েছে এটা সত্য, কিন্তু প্রাইস অলরেডি হাই হয়ে গেছে, এটা আপনার জন্য রিস্ক হতে পারে। আবার আপনার যারা ডে ট্রেডার আছেন, আমি মনে করি তারা আমার সাথে সবচেয়ে বেশি ভালো জানেন এবং তারা আরও বেশি এক্সপিরিয়েন্স আছে, তারা কবে কোথায় ব্রেক দিবে থামবে ওনারাও ভালো জানে। সুতরাং আমি তাদের সাথে কখনো সাজেস্ট করি না, আমি তাদের কথা বলিও না। সুতরাং আপনারা যারা নতুন বিনিয়োগ করে আছেন, আমরা এই 5টা কোম্পানি এমারেল্ড অয়েল, ফরচুন, লভেলো, অমেক্স এবং রূপালী ব্যাংক দেখতে পারেন। কিন্তু এগুলোর মধ্যে অনেকগুলোর দাম কিন্তু অলরেডি ওভার ভ্যালুড হয়ে গেছে, এই ব্যাপারে সতর্ক থাকবেন, আটকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে আপনি যা কিছু করবেন ভেবে চিন্তে বুঝে, আমি কাউকে ইনসিস্ট করতেছি না, বাট আমরা যে অ্যানালাইসিস করছি তার মধ্যে 5টাকে আজকে বাজারে বেশ হাইলাইট আমি দেখতে পেয়েছি, যার কারণে আপনার সাথে তথ্য আমি আপনাদের তুলে ধরলাম। এরপরে আমি চলে যাচ্ছি মাইডাস ফাইন্যান্সে। মাইডাস ফাইন্যান্সের ক্লোজিং প্রাইস আজকে ছিল 8 টাকা মাত্র। ওকে, 52X এর প্রাইস ছিল 6 টাকা 80 পয়সা এবং 14.2 ছিল হাইস্ট প্রাইস। ক্লোজিং প্রাইস আজকে 8। ডিরেক্টরশিপ আছে 36.67%, অর্থাৎ 5 কোটি 28 লক্ষ আছে ডিরেক্টরশিপ। ইনস্টিটিউট আছে 28.18%, দ্যাট মিনস 4 কোটি শেয়ার আছে ইনস্টিটিউট। ফরেন ইনভেস্টর আছেন 0.42%, দ্যাট মিনস 6 লাখ ফরেন ইনভেস্টর আছে। এবং পাবলিক আছে 34.73%, দ্যাট মিনস 5 crore শেয়ার আছে পাবলিকের, মানে 5 কোটি শেয়ার আছে পাবলিকের। সো এটা 31 ডিসেম্বরে ক্লোজ হয়। ক্যাশ ডিভিডেন্ড, এটা একটু মাইডাস ফাইন্যান্স দেখেন, এখন বি ক্যাটাগরি একটা শেয়ার, এখানে ক্যাশ ডিভিডেন্ড একটা খুব সুন্দর একটা বিষয়টা আপনি একটু লক্ষ্য করেন। 2022 সালে আপনার এটা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 1.50%, 2021 সালে দিয়েছে 1%, 2020 সালে দিয়েছে 2.50% এবং 2020 সালে বোনাস ইস্যু করছে 2.50%। এগেন 2019 সালে এটা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 2.50% এবং বোনাস ইস্যু করছে 2009 সালে, মানে 2019 সালে আপনার বোনাস ইস্যু করছে 2.50। এই যে মাইডাস ফাইন্যান্সের আপনি গ্রাফ যদি দেখেন, 2017 সালে আবার 10%, 11 সাল থেকে 17 সাল পর্যন্ত আর কোনো তথ্য আমি পাই নাই। 2010 সালে আবার 35%। আমি যে কথাটা বলার জন্য এত সময় নিলাম যে মাইডাস ফাইন্যান্সের 2010 সালে আপনার বোনাস ইস্যু করছে 35%। কী এমন হয়েছিল আর এখন কি এমন হয় নাই, এই গেমগুলো আপনাদের বুঝতে হবে। একটা লং টার্ম, একটা কোম্পানি কিন্তু একটা লং প্ল্যান করে কিন্তু এই মার্কেটে খেলতে আসে বা বিনিয়োগকারী টাকাগুলো আটকে ফেলে দেয়, দিয়ে তারা এই টাকাটা নিয়ে তারা অন্য একটা কোম্পানিকে তারা স্টাবলিশ করে ফেলে। এই কোম্পানি জাহান নামে চলে যাক, সমস্যা কিছু নাই। সুতরাং এই ব্যাপারে আপনাকে খুব সতর্ক হতে হবে, আপনার টাকা যেন আটকে না যায়। আর 10 জনের দায়িত্ব তো আপনি নিতে পারবেন না, কারোর দায়িত্ব কিন্তু কেউ নিতে পারবে না। সেলফ হেল্প এই মার্কেটটা হচ্ছে, আপনি আপনার জায়গায়, আপনি আপনার পোর্টফোলিও অনুযায়ী, আপনার ক্যাপিটাল অনুযায়ী ইনভেস্ট করবেন এবং সেটাতে প্রফিট টেক করে বের করবেন। সো মাইডাস ফাইন্যান্স এখন কিন্তু 8 টাকা প্রাইজে আছে, এটা কিন্তু একদম সর্বনিম্নের কাছাকাছি চলে আসছে, ঠিক আছে। এটা একটা বি ক্যাটাগরি শেয়ার। সো বিফোর ইউ গো ফর ইনভেস্ট, ইউ হ্যাভ টু স্টাডি এগেন, ইউ হ্যাভ টু থিঙ্ক এগেন, ইউ হ্যাভ টু প্ল্যান এগেন, এবং আপনাকে কিন্তু পরিকল্পনা করে গ্র্যাজুয়ালি যেটাতেই যান না কেন, যত স্টাবলিশ কোম্পানিতে যান না কেন, যত ওয়েল রিকগনাইজ কোম্পানিতে যান না কেন, বা যতই ওয়ার্ল্ড রিনোন কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, ন্যাশনাল কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানি, যেখানেই যান না কেন, আপনাকে কিন্তু আপনার পরিকল্পনা, আপনার সিদ্ধান্ত এবং আপনার টার্গেট প্রাইস ফিক্স করে সেখানে এগিয়ে যেতে হবে, তবে আপনি সফলতা অর্জন করতে পারবেন। মজার বিষয় হচ্ছে এখন আমরা আলোচনা করবো ফুয়াং ইসলামিক নিয়ে। আমরা সাথে থাকুন। দুঃখিত ভিডিও বড় হয়ে যায়,
আপনারা কেউ বিরক্ত হন হয়তো, আমি মাপ চেয়ে নিচ্ছি, কিন্তু বারবার খণ্ড খণ্ড করে ভিডিও করার মতো সময়ও নেই, বা ওই নেম প্লেট তৈরি করতে এতটা সময় আমি পাই না। যতটুকু সুযোগ পাই আপনাদের জন্য এই সময়টা কাজে লাগাই। আমরা চলে যাচ্ছি আবার সরাসরি ফুয়াং সিরামিক, এটি বি ক্যাটাগরি একটি শেয়ার, লিস্টিং কোম্পানি 1998, এটা আপনার কোম্পানি এনলিস্টেড হয়েছে। 52 উইক্সের সর্বনিম্ন প্রাইস ছিল 10 টাকা 70 পয়সা এবং সর্বোচ্চ ছিল 32 টাকা 40 পয়সা। এই কিছুদিন আগে ফুয়াং সিরামিকের প্রাইস কত ছিল? 32 টাকা কিছুদিন আগে। এই তথ্য অনুসারে আজকে কি হয়েছে যে ক্লোজিং প্রাইস চলে আসছে 12 টাকা 80 পয়সা। এটা কোথায় যাবে? আজকে নেগেটিভ হয়েছে। সো আমি একটু তথ্য দিয়ে দিই। আপনার এখানে ডিরেক্টরশিপ আছে 30%, দ্যাট মিনস 4.09 crore শেয়ার আছে ডিরেক্টর, ফরেন আছে 0.4%, দ্যাট মিনস 5 লাখ অনলি। আপনার ইনস্টিটিউট আছে 5.34%, দ্যাট মিনস 0.73 crore, মানে 73 লাখ শেয়ার আছে আপনার ইনস্টিটিউট। পাবলিক আছে 64.26%, দ্যাট মিনস 8.76 crore আছে পাবলিক আছে। মজার বিষয় যে এই ফুয়াং সিরামিকের এই যে হঠাৎ করেই তারা প্রাইস এত নিচে নামে ফেলছে আর হঠাৎ করে একটু উপরে উঠে নিয়ে গেছিলো, অনেকে তো এটা বলছে যে ফুয়াং সিরামিক 50 ক্রস করে যাবে, 45-50 ক্রস করে চলে যাবে। সেখানে 3200 পর কিন্তু ধাক্কা মেরে 2 স্লটে ধাক্কা মারছে, ধাক্কা মেরে আবার উঠছে, আবার ধাক্কা মেরে উঠে উঠছে, ঠিক যেভাবে ওএমএক্স সবসময় খেলা করতেছে। দেখুন একবার ধাক্কা মারে বাড়ি খাওয়ায়, এটা কিছুদিন আগে 36 থেকে নামলো। আপনার 5ই আগস্টের পর রবির কথা বলছি, 5ই আগস্টের পর রবি এক স্লটে বেড়ে গিয়ে 36 পর্যন্ত চলে গেল। এটা তো অনেক সময় বললো যে 45-46 চলে যাবে, কিন্তু আবার বাড়িকে নিচে পড়ে এলো, আবার ওঠানামা হচ্ছে। এটা অবশ্যই বিউটি অফ দিস মার্কেট। বাট আমার কথা হচ্ছে যে আমরা যারা বিক্রি করি সেল করি, এর মধ্যে থাকতে হবে। যদি আপনি একবার আটকে যান তাহলে তো আপনার কেনা বেচার মধ্যে থাকতে পারবেন না, তাহলে আপনি প্রফিট টেক করতে পারবেন না। আপনি যদি 45-এর সময়, ওই সময় 48-এর সময় কেনার থাকে রবি, এখন তো আপনার জন্য বাজার শুধু চোখে দেখা ছাড়া কিছু নেই, কিন্তু এই সময় কিন্তু অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করে চলে যাচ্ছে, অনেকে কিন্তু প্রফিট টেক করছে এই সময়, ঠিক আছে না? এটা আপনাকে যদি আটকে যান তাহলে এই ব্যর্থতা কে নেবে? সুতরাং এই ফুয়াং সিরামিকের তাই কিছুদিন আগে যা 32 টাকায় কেনা ছিল, এই ব্যর্থতা আটকে গেছে। এখন কিভাবে এই 12 টাকা 80 পয়সা শেয়ার এসে বিক্রি করবে? তা তো অর্ধেক ক্যাপিটাল থাকবে না। সুতরাং আপনি যদি গ্র্যাজুয়ালি কিনেন, আপনার প্ল্যান করতে হবে যে আমি লাস্ট সময় পর্যন্ত আমি যেন এটা থেকে বের হওয়ার ক্যাপিটাল যথেষ্ট পরিমাণ আমার ব্যালেন্স যেন আমার কাছে থাকে। আমি এখান থেকে কক্সবাজার যাব, কক্সবাজার থেকে আবার ফিরে আসবো, আপনার ওয়ালেটে যে পরিমাণ টাকা দরকার, যে আমি যাব, ওখানে থাকবো, নাইট স্টে করবো, এনজয় করব, আবার ঘুরে আসবো, এই টাকাটা আপনার থাকতে হবে। এখন যদি আপনার যতটুকু টাকা আছে, আপনি যাওয়ার সময় বিলাসিতাভাবে বিমানে যান, সেখানে যদি 5 স্টার হোটেলে থাকেন, 2 দিন পর আপনার হোটেলে বের করে দিচ্ছে যে টাকা নেই, আপনি আশা ভাড়া তার পাবেন না। তো সুতরাং আপনাকে কিন্তু টার্গেট এবং গোল ফিক্সড করতে হবে। আমি কথাগুলো কিন্তু সবসময় নতুন বিনিয়োগকারীদেরকে বলছি এবং যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদেরকে বলছি, প্লিজ আপনারা যারা সিনিয়র আছেন, অভিজ্ঞ আছেন, তারা আমার ভিডিও দরকার হলে স্কিপ করবেন, অথবা আমাদের সাথে মতবিরোধ তৈরি না হয়, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমি কথাগুলো বলছি, প্লিজ ভুল বুঝবেন না। সো ফুয়াং সিরামিক দেখুন 2023 সালে দিয়েছে 2%। মজার বিষয়, আমি এই কথাটা যখন আমি স্টাডিতে যাই, অ্যানালাইসিস করার সময় খুব মজা পেয়েছি যে 2023 সালে 2% দিয়েছে, 2022 সালে 2%, 2021 সালে 2%। কোম্পানি যে রিপোর্টটা যে দিল, আর আমরা যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছি, যারা আমরা নিলাম, তাদের কিছু একটু মনিটরিং করার বিষয় আসলো না? ভাই আপনার কোম্পানি কি ম্যাজিক পাওয়ার আছে বলুন তো, যে প্রতি বছর 2% আপনি ডিভিডেন্ড দিচ্ছেন এই জনগণের টাকাগুলো আপনারা নিয়ে? একবার কি আপনি জিজ্ঞেস করেছেন যে ফুয়াং সিরামিকের কোম্পানি না, আপনার ভয়ে ভীতস্বস্ত হয়ে বাবা অমুক প্রভাবিত ব্যক্তির কোম্পানি আমরা কেমন করে জিজ্ঞেস করি চাকরিতে থাকবে না, তাই না? তাহলে আপনার তো চাকরি করার দরকার নেই, আপনার এই রাষ্ট্রের এই দায়িত্ব পালন করার দরকার নেই। আপনি পিওনে চাকরি করবেন, আপনি ক্লার্কে চাকরি করবেন, আপনার কোনো জবাব দিতে নেই, আপনার রেসপন্সিবিলিটি নেই, বস যা বলবে তাই শুনবেন। আপনি দায়িত্বপূর্ণ পদে যখন বসবেন বা গুরুত্বপূর্ণ চেয়ারে যখন বসবেন, তখন তো আপনার লিড দিতে হবে। ইউ হ্যাভ টু লিড ইউর সোসাইটি, ইউ হ্যাভ টু লিড ইউর কোম্পানি, লিড ইউর অফিস, লিড ইউর টিম। আর আপনি যদি পিয়ন বা ক্লার্ক বা মিড ক্লাসের জুনিয়র অফিসার হন, তাহলে আপনার কাউকে লিড দিতে হবে না, আপনি শুধু আপনার বসের কথা ফলো করবেন। ইউ আর দ্য বেস্ট এমপ্লয়ি অফ ইউর অফিস। ওকে, সো এই জায়গাটায় একবার কি প্রশ্ন উঠেছে যে 2% করে যে আমি ডিভিডেন্ড দিয়েছি, এর লায়াবিলিটি আমার একবার জিজ্ঞেস করি, তাদেরকে একটু জানতে চাই যে ভাই আপনার কোম্পানির হোয়াট ইজ দ্য ম্যাজিক পাওয়ার উইল ফাউন্ড হিয়ার, যে আপনি প্রতি বছর 2% করে আপনি বিনিয়োগ দিচ্ছেন। 2020 সালে দিয়েছে হলো 1 টাকা 40 পয়সা, 2019 সালে দিয়েছে 1%, 1% একটা ডিভিডেন্ড দিচ্ছে 2019 সালে। এই সিরামিক কোম্পানি, ইটস এ প্রফিট মার্জিন প্রায় 30-40% প্রফিট মার্জিন এই কোম্পানিগুলোর, যে প্রোডাক্টগুলো যাদের ওয়েস্টেজ হয় না, ব্রেকেজ ছাড়া ওয়েস্টেজ নেই, অন্য কিছু ওয়েস্টেজ নেই, পচে যায় না, এক্সপায়ার ডেট নেই,
সেই কোম্পানির এই পরিমাণ প্রফিট, দাম তো 2 গুণ 3 গুণ বেড়ে যাচ্ছে, কাঁচামালের দাম বা প্রোডাকশনের দাম সব বেড়ে যাচ্ছে, কিন্তু আপনার আমি বুঝি না তার ন্যূনতম যদি কেউ লাইবিলিটি না নেয়। আমরা আরেকটা কথা বলছি, বোনাস ইস্যু কীভাবে করছে, 2018 সালে 10%, 17 সালে 10%, 16 সালে 10%, 15 সালে 10%, 14 সালে 10%, 13 সালে 10%। এই দেখেন কোয়াং সিরামিক এই টানা 5-7টা বছর তারা বোনাস ইস্যু করছে 10%, 10%, 10%। এরপরে এসে তারা 4-5টা বছর কি করছে 1%, 1%, 2%, 2%, 2%, 2%। মানে পাবলিক তুই খেয়ে মরে যায়, এখানে তোকে যেতে বলছি না, কিন্তু তোকে যাওয়ার জন্য পরিবেশ তৈরি করে দিচ্ছি, তোর পিটাইতেই থাকো। তো আমরা বিনিয়োগকারী আসলেই আমরা এই দেশের নাগরিক অত্যন্ত সভ্য, ভালো, মার্জিত, যে আমরা শত কষ্ট মেনে নিয়েও আমরা হাসি মুখে কথা বলি বা মেনে নিই, ঠিক আছে? এটা দুঃখজনক ব্যাপার। ফুয়াং সিরামি এখন তলানির দিকে চলে আসছে ভাই, প্রাইসটা দেখুন তলানিতে চলে আসছে। সো আমরা সে ওয়ান অফ দ্য গুড কোম্পানি, এই কোম্পানি হারিয়ে যাওয়ার কিছু নেই, এই কোম্পানি নষ্ট হওয়ার কিছু নেই। যারা নতুন বিনিয়োগকারী আছেন বা ইনভেস্ট করতে চান তারা আপনি অবশ্যই পরিকল্পনা করে সিদ্ধান্ত নিয়ে করতে পারেন, বাট গ্র্যাজুয়ালি, হ্যাঁ, একবারে করে আপনি আটকে যাবেন না, দাম পড়ে যেতে পারে। প্রফিট হলে কিন্তু আপনি গোপনে নেবেন, আর পরে গেলে হয়তো বলবেন যে ভাই আপনার কথা শুনে। আমি কাউকে কিন্তু ইনসিস্ট করছি না, কাউকে কেনার জন্য প্রবুদ্ধ করছি না, আমি কাউকে নিষিদ্ধ করছি না, আমি শুধুমাত্র আপনাকে তথ্যগুলো দিয়েছি যে কোম্পানি এখন কোন অবস্থায় আছে। সো ফুয়াং সিরামিক কোম্পানির তথ্যগুলো প্রয়োজন হলে আপনি আবার একটু দেখে নিন। আমি চলে যাচ্ছি এখন গোল্ডেন সান। এই গোল্ডেন সান একটা কোম্পানিতে শেষ করার আগে আমি দুটি কথা বলে নিব, যে আজকে আমরা এই যে জেট ক্যাটাগরি নিয়ে অনেকে নাক ছিটকানো কথা বলছি। আমরা অনেক বিনিয়োগকারী আছেন এই বাজারে, আমি তাদের ব্যাপারে আমি জানি যে তারা আগের রাত্রে ছিল এই ক্যাটাগরি শেয়ার তারা কিনেছেন, আগের দিন তারা এই ক্যাটাগরিতে পারচেস করেছেন, পরে 2 দিন বন্ধ থাকার পর তারা নিউজ পেয়েছেন যে এই কোম্পানিটা আর এই ক্যাটাগরিতে থাকছে না, গেট ক্যাটাগরি পরিবর্তন করে জেট ক্যাটাগরিতে চলে যাচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ অনেক কোম্পানি খুব মাস্টার প্ল্যান করে বিনিয়োগ করে টাকা হাই ভলিউমে বিক্রি করে দিয়ে গ্র্যাজুয়ালি তারা এমনভাবে দাম ফালাই দিচ্ছে যে বিনিয়োগকারী বের হতে পারে না, সেই কোম্পানিগুলো কিন্তু জেট ক্যাটাগরিতে চলে গেছে। সুতরাং এখানে জেট ক্যাটাগরিতে যাওয়ার জন্য বিনিয়োগকারীদের কোনো দায়ী নয়, বা তারা এই ক্ষেত্রে লাইবিলিটি নেবে না, কারণ এটা তো আপনাদের একটা লাইবিলিটি আছে, মনিটরিং আছে বলেই তো আপনাদেরকে এই চেয়ারে বসানো হয়েছে। সুতরাং আপনারা অবশ্যই দেখবেন যে জেট ক্যাটাগরি একটা বিধি ব্যবস্থা করবেন, এবং বাইব্যাক আইনটাকে যদি আপনারা চালু করতে পারেন তাহলে কিন্তু এই মার্কেটের সৌন্দর্য বা এই মার্কেটের যে গ্র্যাভিটি বা মার্কেটের যে স্ট্যাবিলিটি, মার্কেটের যে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা এই যে গোল্ডেন টাইম বাংলাদেশে অতিক্রম করছেন, আমি মাননীয় অর্থ উপদেষ্টার মাধ্যমে সকলকে বলতে চাই যে বিনিয়োগকারীদের এই জায়গায় অল্প কিছু কাজ করুন। শুধুমাত্র আপনি এর আগে একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত হচ্ছে যে আপনার জরিমানা বলছেন, আমরা আর পরবর্তী কোনো খবর পাই নাই। আইসিবির মাধ্যমে 3000 কোটি টাকা আপনি ঋণ দেওয়ার কথা বলছেন, তারও কোনো নিউজ পাই নাই। পাশাপাশি এই যে বাজারকে যে অস্থিরতা চলছে, প্রতিদিন যে শত শত কোটি টাকা বাজার থেকে হারিয়ে যাচ্ছে, এই ব্যাপারেও কোনো বিবৃতি পাই না। বরঞ্চ আমরা কি পেয়েছি, জেট ক্যাটাগরিকে আপনারা কাগজের শেয়ার বলে আখ্যায়িত করে বাজারকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন। সো এখান থেকে বের হওয়ার জন্য আপনাদের সুদৃষ্টি, আপনাদের সুহৃদয়, আপনাদের শুদ্ধ সুচিন্তা আমরা প্রত্যাশা করছি, এবং আশা করি আগামী দিনে বাজার ভালো হবে। তবে যাওয়ার আগে গোল্ডেন সোনটা নিয়ে আলোচনা করব। এটা একটা গেমলিং শেয়ার বলে অনেকেই, আমি ওকে জেনে একজন তথ্য দিয়েছেন বা এটা নিয়ে আলোচনা করবেন, উনিই নিজেই বলছেন এটা একটা গেমলিং শেয়ার। এখানে কখন দাম বাড়ে, কখন পুরো কমে, কী কারণে বাড়ে কেউ জানে না, কিন্তু মানুষ এটা কিনে। তার ব্যাখ্যা একটু দেই। গোল্ডেন সোন এটা আপনার লিস্ট হয়েছে 2007 সালে, সর্বনিম্ন প্রাইস 10 টাকা এবং সর্বোচ্চ প্রাইস 27 টাকা 1 ইয়ারে ছিল। ডিরেক্টর 30%, 30.29%, দ্যাট মিনস 5.2 crore শেয়ার। ইনস্টিটিউট আছে 23.4%, দ্যাট মিনস 4 crore শেয়ার আছে ইনস্টিটিউট। পাবলিক আছে 46.31, দ্যাট মিনস 7.95 শেয়ার আছে পাবলিক আছে। এটা ক্লোজিং প্রাইস হয়েছে আজকে 14 টাকা 60 পয়সায়। আজকে দাম বেড়েছে 30 পয়সা। সো কেন দাম বাড়ে বা কীভাবে কমে এটা কেউ তথ্য জানে না। আসলেই আমি ভিতরে গিয়ে দেখি আমি নিজেও হতভম্ব হয়ে গেছি। 2023 সালে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 1%, 2023 সালে, ওকে। 2022 সালের কোনো তথ্য নাই। 2021 সালে 2.75%, 2020 সালে 2.50%, এবং 2014 সালে আপনার বোনাস ইস্যু করেছে 12.5%, 2013 সালে আপনার বোনাস ইস্যু করছে 25%, এবং আরও অনেক বিষয়ের মধ্যে আছে। 2010 সালে রাইট শেয়ার ইস্যু করছে, যেগুলো তথ্যগুলো আসলে আলোচনার মধ্যে কিছু নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে অবশ্যই কোম্পানিকে নিয়ে স্টাডি করতে হবে। 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, কোম্পানি কোন বছরে কী করেছে, তারা কোনো সুদূরপ্রসারী ডার্টি প্ল্যানে যাচ্ছে কি না, তাদের পিছনে কোনো যে বড় ইনভেস্টর বা গেমলিং জড়িয়ে পড়ছে কিনা, ভিতর আছে কিনা। আপনি যদি সেই পথে চলেন যে আমি গেমলিংয়ে শেয়ারে ঢুকবো, আপনি এখানে লাভবান হওয়ার সম্ভাবনা আছে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। বাট আপনি যদি মাস্টার প্ল্যান করে, চিন্তা করে, থিঙ্ক করে, অ্যানালাইসিস করে একটি কোম্পানি ইনভেস্ট করেন, সেখান থেকে প্রফিট নিতে পারেন, দেন আপনি গ্র্যাজুয়ালি ম্যাচিউর হতে থাকবেন। আপনি শিখতে পারবেন যে হ্যাঁ আমি এই
পলিসিতে যদি যায় আমি ভালো কিছু করতে পারবো। অনেকেই আমার এখানে মন্তব্য করেছেন যে ভালো কোম্পানিতে ইনভেস্ট করলে আপনার নিশ্চিতভাবে প্রফিট পাবেন। ভাই, ভালো কোম্পানি সবগুলো ভালো কোম্পানি। একসময় কোম্পানি ভালো ছিল বলে মার্কেটে আসার সুযোগ পেয়েছে। একসময় কোম্পানিগুলো প্রফিট দেখাতে পেরেছে বলেই কিন্তু বাজারে এনলিস্টের অনুমতি পেয়েছে। পরবর্তীতে তারা যদি ক্ষতিগ্রস্ত করে ফেলে, বিনিয়োগকারীদের টাকা নিয়ে উধাও হয়ে যায়, এখানে বিনিয়োগকারীদের দোষ দেওয়ার কিছু নেই। তবে আমরা যেহেতু সরল বিশ্বাসী, আমরা এবার সতর্ক হব এবং আগামী দিনে বাজারের সুস্থ সুন্দর পরিবেশ ফিরে আসবে কামনা করি। ইউনাইটেড ইয়ারকে মূল মার্কেটে ফিরে নিয়ে আসার জন্য জোর আবেদন করি। বাইব্যাক আইনকে কার্যকর করার জন্য আপনাদের প্রতি সদয় এবং সুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি ওটিসি মার্কেটকে আমরা মূল মার্কেটে ফিরে নিয়ে আসার জন্য আপনাদের আকুল আবেদন করছি এবং বাজারকে একটা স্থিতিশীল পরিবেশে নিয়ে আসার জন্য সকলের কাছে অনুরোধ করছি। সকলের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। সকলের জীবন সুন্দর এবং আলোকিত হোক। আল্লাহ হাফেজ।